ठीक है तो भैया। শিলা বৃষ্টি হচ্ছে, এই যে আমার হাতে শিলা। মর্নিং আমরা এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে বেরিয়ে তো আমরা বাড়ির দিকে যাব, অর্থাৎ কলকাতার দিকে বেরিয়ে যাব এখান থেকে। তো জেগে দেখি কতটা আমরা যেতে পারি। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 7:30। সেখানে আমাদের রুমটা তো দেখাচ্ছি। আর এই যে হোটেল যে ডিনলাতে রয়েছি, যার ফোন নাম্বার হচ্ছে 9933488563, আর একটা নাম্বার হচ্ছে 9547805722। আর এটা হচ্ছে রংলির ঠিক সরকারি স্কুল আর পোস্ট অফিসের ঠিক অপোজিটে। তো যাই হোক, ব্যবহার খুব ভালো। দেখুন সকালের পরিবেশ দেখুন, সেখানে আকাশটা মোটামুটি পরিষ্কার আছে, তো রোদ ভালোই উঠেছে, তো অল্প মেঘ মতন করে আছে। আর এই যে এটা হচ্ছে স্কুলটা, পুরো সরকারি স্কুলটা, ঠিক তার অপোজিটে আমাদের হোটেল। আর ওই যে আমাদের পরপর গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমার হোন্ডা SP 125 রয়েছে। আর সেইটা হচ্ছে ওই যে রেড হোয়াইট কালারে, ওটা হচ্ছে পোস্ট অফিস, আর ওটা হচ্ছে রঙ্গিম মার্কেট। এটা পুরোটাই মার্কেট। ওটা হচ্ছে মার্কেট। ওখান থেকে যদি আপনারা জুলুক বা ছাঙ্গু লেক বা নাতুলা যেখানেই যাবেন, ওখান থেকে সমস্ত গাড়ি ছাড়ে। আপাতত রুমে মনে হচ্ছে সকলে ল্যাস খাচ্ছে, এখন অনেকে ওঠেনি, তো আমি মোটামুটি উঠে রাস্তা সমস্ত কিছু করেছি। আর ওটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর মিট অ্যান্ড ইট বলে ফ্যামিলি রেস্টুরেন্ট আছে এই উপরে, তো এখানেও আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। আর এখানে দুটো বসার চেয়ার মতন রয়েছে, দারুণ রয়েছে। এখানে একটা বৌদ্ধ মূর্তি রয়েছে, খুব সুন্দর এই ফেসিলিটি আছে। আর ওয়াইফাই ফেসিলিটিও আছে, যদিও আমাদের নেটওয়ার্ক কাজ করছে বলে আর আমরা সেরকমভাবে ইউজ করিনি। আর এই আমাদের রুম 102। আর এই যে এখনও সকলে ল্যাদ খাচ্ছে। এখানে দুটো বেড আছে, ডবল বেড। এখানেও দুটো ডবল বেড আছে। তো আমরা 4 জন ভালোভাবে ছিলাম। তো রুমে ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর জানলার এখান থেকে গ্লাসটায় খুব ভালো ভিউ আছে এবং রোদও খুব সুন্দর আছে। এখানে একটা টিভি আছে। আর এখানে একটা ছোট ড্রেসিং টেবিল মতো দিয়েছে, মিরর রয়েছে। আর খালি ছেলেরা রুমে থাকলে যা হয় বুঝতেই পারছেন, সমস্ত কিছু অবসালো অবস্থায় পড়ে রয়েছে। এখানে ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিয়েছি। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যদি এখানে আসেন, ডিনারটাকে খুব তাড়াতাড়ি করে নেবেন, কারণ এখানে মার্কেট মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমরা গতকালকেও মোটামুটি 8:30 নাগাদ গিয়ে ডিনারটা সেরে ফেলেছি। তো আপনারাও যদি এখানে আসেন, তাহলে 8:30টার মধ্যে মোটামুটি ডিনারটাকে সেরে নেবেন বা রুমে নিয়ে নিতে পারেন। দারুণ জায়গা, খুব সুন্দর নিরিবিলি জায়গা, একদম নিস্তব্ধ, খুব ভালো লাগলো এখানে। তো চলো তাহলে বেরিয়ে পড়ি, আবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটা। বিসমিল্লাহ। তো এই আপাতত রংলি থেকে বেরিয়ে যাচ্ছি আমরা ছিলাম রংলি বাজারের কাছে, অর্থাৎ রংলি সরকারি স্কুলের ওখানটায় ঠিক পোস্ট অফিসের অপোজিটে। তো এই রংলি থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন এখান থেকে আমরা যাব কলকাতা। তো কলকাতার ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 686 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 16 ঘন্টা 2 মিনিট দেখাচ্ছে। তো মোটামুটি খুব তাড়াতাড়ি পাহাড়কে বিদায় জানাতে হবে, তো তার জন্য মনটা খুব খারাপ। মোটামুটি এই কদিন পাহাড়ে কাটালাম, তো দারুণ লাগলো। এই যে লেখা রয়েছে রংলি। তো এই রংলি থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। আজকে আমাদের রুট প্ল্যান হচ্ছে শিলিগুড়ির বাগডোগরা, মানে শিলিগুড়িকে বাইপাস করে শিলিগুড়ির বাগডোগরা হয়ে বেরিয়ে যাব। ওখান থেকে ইসলামপুর থেকে রায়গঞ্জ, মালদা, ফারাক্কা, বহরমপুর বাইপাস, কৃষ্ণনগর হয়ে তারপরে আমরা কলকাতায় পৌঁছাবো। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখান থেকে 57 কিলোমিটার, আর গ্যাংটক এখান থেকে 61 কিলোমিটার। আর কি সুন্দর লাগছে দেখুন, পরিবেশ দারুণ লাগছে পাহাড়ে, মানে চারিদিকে গাছপালা রয়েছে। আর তার মাঝখান থেকে যাচ্ছি আমরা
মানে দুদিকে হচ্ছে পাইন গাছের জঙ্গল আর মাঝখান থেকে রাস্তা, সেই রাস্তা হয়ে যাচ্ছি আমরা। খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। তা ছোট্ট ব্রিজ ক্রস করছি, মানে এখানে বহু জায়গায় আছে এই পাহাড় থেকে ওই পাহাড়ে কানেক্টে যে তিস্তা নদীটা বয়ে যাচ্ছে, তো তার উপরে বহু ব্রিজ স্থাপন করে ওটার সাথে ওটা কানেক্ট করেছে। তো যাই হোক, ওভারঅল মোটামুটি ঠিকই হলো। আবার সেই একই ভুল, আগের বারও ওই ক্যাম্পের ওখানে ও উঠে যাচ্ছিল, গুগল ম্যাপটা মনে হচ্ছে ক্যাম্পের উপরের দিকেই দেখাচ্ছে, তো বারবার ওই জন্য ভুল করছে, না হলে ভুল সেরকমভাবে হচ্ছে না, মোটামুটি ঠিকঠাকই আসছে। রাস্তাটা কী হারে ঢাল দেখুন নেমে এসেছে। তো এবারে নামার পালা, এতক্ষণ উঠেছি নেমেছি সমস্ত কিছু করেছি, তো বেসিক্যালি এবারে আমাদের নামারই পালা, নামবো পরপর। আর এই যে যাবার সময় তখন এই পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়েছিলাম, বাকি ফুল করে নিয়েছিলাম। তো এখন তো যা তেল আছে মোটামুটি সমতল পর্যন্ত চলে যাবে, তো একটা দাগও পড়িনি। তো ওই দা ওখানে এসে দাঁড়ালি। পাহাড়ের নিয়ম হচ্ছে যে গাড়ি আগে ওপরে উঠছে তো সে গাড়িকে আগে সাইড দেওয়া উচিত, যেহেতু সে একটা পিক আপ নিয়ে উঠছে। রাস্তাটা অনেকটাই খারাপ, এই রাস্তায় আজকের অনেকটাই খারাপ রাস্তায় পাবো আমরা। তো ঠিক যেমনটা আসার সময় হয়েছিল, মোটামুটি এখান থেকে 10-12 কিলোমিটার রাস্তা, মানে খুব অফরোডিং করতে হবে, করবার পরে গিয়ে ভালো রাস্তা পাবো আমরা। তো এখানে সমস্ত গাছপালা কাটছে কিছু একটা কারণে, এই আবার শুরু হয়ে গেছে। তো ভালো রাস্তার পরিমাণ কম হবে এখানে, একটু খারাপ রাস্তা, বাবা খারাপ রাস্তার পরিমাণটা একটু বেশিই হবে। তো তারপরে গিয়ে রাস্তা একদম খুব সুন্দর। তবে আকাশ আজকের মোটামুটি পরিষ্কার আছে। আর আজকে জার্নিটা একটু টাফ বলবো না, অনেকটাই টাফ আছে, কারণ আজকের আমরা মোটামুটি এই সিকিম থেকে একদম সোজা কলকাতা বাড়ি পর্যন্ত যাব। তো সেক্ষেত্রে রাইডটা অনেকটা বেশি, আর আমাদের বেরোতেও অনেকটা দেরি হয়ে গেছে। ভেবেছিলাম আমরা 10টা নাগাদ বেরোবো, তো আপাতত বেরোতে বেরোতে আমাদের যা হলো তাতে 10:45 হয়ে গেছিলো, মানে 45 মিনিট। প্রত্যেক রাইডেই একই হয়, চিন্তা করি আমরা একটা টাইম আর বেরোই একটা টাইম, দেরি হয়ে যায়। এটা নিচ্ছি ওটা নিচ্ছি, সে যাচ্ছি ও যাচ্ছি, এই করতে করতে হয়। আর 4টে ছেলে তাতে আরও বেশি, ওই জন্যে প্রবলেমটা হলো। যেহেতু নাইট রাইড করা নিয়ে কারোরই কোনো প্রবলেম নেই, তো সেই জন্য হেলে দুলে যাওয়া হলো। আরও একটু প্রবলেমটা হলো ওনাদের ওই পেমেন্টের জন্য হোটেলে, তো সেখানে কেউ রিসেপশনে ছিল না, তো তাদেরকে পেমেন্টটা পুরো দিয়ে বিল নিয়ে বেরোতেই সময়টা চলে গেল। তো ঠিক আছে, ওভারঅল এই ট্যুর দারুণ লাগলো। বিশেষ করে তো গতকালকে যেটা আমরা লুক আর ওদিকে সিল্ক রুট ছাঙ্গু লেক এটা যেটা করলাম, সেখানে বরফ পেয়ে তো মোটামুটি খুব দারুণ লাগলো। নাহলে ওভারঅল অনেকটা মনে হচ্ছিলো জ্যাকেট নিয়ে এসেছি, সমস্ত কিছু নিয়ে এসেছি, অথচ কিছুতেই কোনোকে পড়তে পারছি না। অথচ হিলে রাইড করতে এলাম, সিকিমে রাইড করছি, কারণ গ্যাংটকে যা অবস্থা সেখানেও জ্যাকেট পরলেও হবে না পরলেও হবে। আর এখানে রংলিতে আসার পরেও তাই, কিন্তু কালকের ওখানে বরফ পাওয়ার পরে রংলিতেও ঠান্ডা ছিল। তো ওভারঅল ওই জন্য খুব সুন্দর লেগেছে আমাদের জায়গাটাকে। আর এই যে অফরোডিং চলেই চলেছে, তো ঠিক আছে, এইটুকুনিকে মেনে নিতে হবে। পাহাড়ের রাস্তায় একেবারে সমতলের মতো সবসময় ভালো হবে এরকম কোনো ব্যাপার নেই, ধস ধুস নামবে, এসব সব মাইন্ড সেট আপ করেই বাড়ি থেকে আসতে হবে যে আজ যাই হোক আমি পারবো। পুরো রাস্তা উঠে গেছে দেখুন, একে তো অফ রোডিং, তারপরে রাস্তায় এরকম ওটা, এই দেখুন আবার পাক্কে উঠে গেছে। আর ধুলো প্রচুর, বিভৎস ধুলো। এই রাস্তা বিভৎস অফ রোডিং, খালি রাস্তা দেখুন, মানে রাস্তার কোনো নামও নিশানাই নেই বলতে গেলে। তো সেইগুলো হয়ে যেতে হচ্ছে। এই দেখুন বলতে না বলতে আবার মোটামুটি এই রাস্তার এই জিনিসটা যেরকম আগেও বললাম, মোটামুটি 12 কিলোমিটারের মতন আছে, যা লোকাল লোককে জিজ্ঞেস করেছিলাম।
আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 11:12, আর আমরা বাড়ি থেকে এখনো পর্যন্ত টোটাল চলে এসেছি 896 কিলোমিটার থেকে। এখানে গরম হচ্ছে, এখনো পাহাড়ের মধ্যে রয়েছি। সমতলে যে কি অবস্থা হবে তো কে জানে। আর এই দেখুন কি সুন্দর লাগছে, যেন একেবারে পাহাড়ের এই গায়ে শ্যাওলা পুরো জমে গেছে, কারণ এখানটা গাছে ঘেরা, তো সেইভাবে সূর্যের আলো এখানে প্রবেশ করতে পারে না, তো যার জন্যে পাহাড়ের এই গাগুলো একদম পুরো শ্যাওলা জমে গেছে। এই আবার অনেকক্ষণ বাদে একটু ভালো রাস্তা পাওয়া গেছে। আর ওই যে সেই দূরে পাহাড়ের ধাপে ধাপে চা বাগান দেখা যাচ্ছে আমার ডান হাতে। তো ওভারঅল টুর বিভৎস লাগছে। ওয়েদার এখনও পর্যন্ত মানে গরম হচ্ছে ঠিক সেরকম না। আর সেই দেখুন চা বাগানগুলো যেরকম বলছিলাম, আর পাহাড়ের নিচের বাড়িগুলো দেখুন কি ছোট ছোট লাগছে। আমরা এখন রয়েছি রোথাঙে। তো রোথাঙের এই ব্রিজটা আমরা ক্রস করছি। তো এই ব্রিজটা ক্রস করে আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাব। আর আমরা এসেছিলাম এই রাইট হ্যান্ড সাইডে, মানে পাকায়াংয়ের দিকে আমরা চলে যাব রাংপো। মানে এই ব্রিজটাকে জাস্ট আমরা ক্রস করে রাংপোর দিকে বেরিয়ে যাব। আর সেই দেখুন তিস্তা নদী বয়ে যাচ্ছে, তো জল একেবারে কম নেই বললেই চলে। তো এই রাস্তাটা মনে হচ্ছে খুব একটা ভালো হবে না, কারণ ওইটা হাইওয়ে ছিল, ওটা বেটার রোড ছিল। তো যাই হোক, রাংপুর দিকে আস্তে আস্তে আগানো যাক। বললাম রাস্তাটা এটাও একটু অফরোডিং হবে দেখে মনে হচ্ছে। যা তো রাংপুর এখান থেকে 10 কিলোমিটার বাকি, তবে এই রাস্তাটা খুব ন্যারো। তো ওপার থেকে একটা যদি ট্রাক বা কিছু আসে, বহু জায়গায় দাঁড়িয়ে যেতে হচ্ছে, তাকে সাইড দিতে হচ্ছে। তো এই জায়গাটা একটু এলে একটু দেখে চালাতে হবে। আর কিছু টারব্যাক আছে, কিছু অফরোডিং আছে, তবে রাস্তা সারাইয়ের কাজ ওভারঅল মোটামুটি বহু জায়গাতেই চলছে। তো আশা করা যাচ্ছে এই রাস্তাগুলো ঠিক হয়ে যাবে। আর খালি ধুলো দেখুন, আর সেই যে দেখুন তিস্তা নদী বয়ে যাচ্ছে, আর তার পাশ দিয়ে চলছি। যাই হোক, থ্যাংক ইউ। ট্রাক দাদা সাইড দিয়ে দিয়েছে আমাদের, কারণ এখানে যা রাস্তার অবস্থা দেখছেন এত ন্যারো আছে যে এখান থেকে ক্রস করা খুব অসুবিধা। দুদিক দিয়ে দুটো গাড়ি যদি এসে যায় তাহলেও একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে, মানে দাঁড়িয়ে যেতে হচ্ছে। তো এই তিস্তা নদী বরাবর রাস্তা হয়ে যাচ্ছি আমরা। এটা একটা হচ্ছে ল্যান্ডস্লাইড জোন। অবস্থা দেখুন খালি, এখানের অবস্থা দেখুন, আর ওদিকে পাহাড় দেখুন। আজকের ওয়েদার পরিষ্কার আছে, রোদও ঝলমল করছে বললে পুরো পাহাড়টাকে ভালো করে বোঝা যাচ্ছে। তো গত এই দুদিন যে মেঘের যে প্রবলেমটা ছিল সেটা থেকে অনেকটাই নিস্তার পাওয়া গেছে। ঠিক আছে ভাইয়া। তো এই দাদার সাথে যাওয়ার দিনকে দেখা হয়েছিল, তো দাদা আমাদের গাইড করে দিয়েছিলেন অনেকটা। তো দাদা উড়িষ্যায় থাকেন এ করে। আসছি কেদা ডিউটি। আচ্ছা ঠিক আছে, চলিয়ে। তো এই দাদার সাথে দেখা হয়েছিল। তো দাদা উড়িষ্যায় থাকেন, তো এখানে সার্ভিসের জন্য থাকেন। তো উনি জাস্ট ক্রস করে যাচ্ছিলেন আগের দিন। তো ক্রস করবার সময় আমাদের বেঙ্গলের গাড়ি থেকে দাঁড়িয়ে যান উনি, দাঁড়িয়ে আমাদের সাথে কথা বলছিলেন। তো সেক্ষেত্রে উনি বলেছিলেন যে কতটা কিলোমিটার ওখানে অফরোডিং আছে, তো ওই রাস্তা দিয়ে গেলে কতটা সুবিধা আছে অসুবিধা আছে, তো সেগুলো গাইড করছিলেন এবং আলোচনাও করছিলেন। তো সেই দাদার সাথেই আবার আজকের এই এখন ফেরার সময় একটু দেখা হয়ে গেল। তো দাদার সাথে একটু নিজে আমরা কথা বলে নিলাম। রাস্তাটা খালি দেখুন কি হারে ওপরে গিয়েছে। মানে এত বড় গাড্ডা, গাড়ি পুরো পিছনে টানছে। গাড়িটাকে যদি সামনে না ঝুঁকতাম তাহলে হয়তো এতক্ষণে গাড়ি পিছনে টেনে দিত। রয়েছে রাংপোতে। তো এখান থেকে হচ্ছে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 77 কিলোমিটার। থ্যাংক ইউ ফর ভিজিট এগেন রাংপুর। এখানে এই ব্রিজটা ক্রস করছি, আর এই দেখুন নদীর জল তিস্তা নদীতে বয়ে যাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে। কিন্তু জল পুরো খোলা নদীর জল, তবে বেশ কিছু জল আছে। আর এখান থেকে শিলিগুড়ি আর 73 কিলোমিটার বাকি, আর সেবাগ রোড এখান থেকে আর 43 কিলোমিটার বাকি। আর সেই দেখুন পাহাড়ের উপর থেকে যেন মনে হচ্ছে জল পড়েছিল ওখানে জমে, তো সেটা দাগি রয়ে গেছে। আর পাহাড়টা দেখে অনেকটা যেন মনে হচ্ছে কেউ যেন সবুজ চাদর দিয়ে যেন পাহাড়টাকে পুরো ঢেকে দিয়েছে। তো এই রাস্তায় গাড়ি প্রচুর। এই রংপুর থেকে জাস্ট রংপুর ব্রিজের ওখান থেকে বাঁ দিকে আমরা নিয়ে নিলাম সেবাগ রোডের দিকে। এটা হচ্ছে কালিম্পং পুলিশের আন্ডারে।
এই ফরেস্ট এরিয়াটা খালি লাগছে কি সুন্দর দেখুন, দুদিকেই বড় বড় পাইন গাছ আর তার মাঝখান থেকে রাস্তা, আর সেই রাস্তা হয়ে যাচ্ছি আমরা। আর সূর্যের আলো এখানে প্রচুর কম প্রবেশ করে, এত সুন্দর লাগছে রাস্তাটা যেতে, যার জন্যে যতটা পাচ্ছি একটু আস্তে চালিয়ে যাচ্ছি। এই ফিল্ডটা একটু নিই, তারপরে আবার জোরে চালাবো। রাস্তা দেখুন, রাস্তায় ধুলো না ধুলোয় রাস্তা সেটাই বোঝা যাচ্ছে না, তো ধুলো। আর তার উপরে ফোর হুইলারটা তো আরও ওড়াচ্ছে। কাকা কত পাউডার মাখাবে, আর পাউডার মাখার ইচ্ছা নেই। তো পাহাড়কে মোটামুটি বিদায় জানানোর পালা এসেই গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই পাহাড়কে বিদায় জানাবো। মন তো খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো ফিরতে হবে, আবার আসবো। রয়েছি কিডনিতে, কিডনি। তবে আপনারা এই রাস্তায় এলে একটু বুঝে ড্রাইভ করবেন, কারণ এই রাস্তার ধারে প্রচুর ছোট ছোট মাঙ্কি ঘুরে বেড়াচ্ছে, তো রাস্তার এপার ওপার করছে। তো আপনারা এলে একটু বুঝে ড্রাইভ করবেন, কারণ অবলা জন্তুগুলো এদিক ওদিক করছে। সেই দেখুন ওপরেও একটা চলে গেল। তো এই যে কিডনি মার্কেটে চলে এসেছি, এখানে মোটামুটি অনেক খাবারের দোকান আর এসব রয়েছে। এই যে হোটেল সিমরান, বেশ বড় সড়ই। তো সেবকের দিকে আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি, তত রাস্তা কনজেস্টেড বাড়ছে আস্তে আস্তে। সেই নিরিবিলি ব্যাপারটা মোটামুটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আর আগে খালি লাগছে দেখুন, কি বড় বড় পাইন গাছ দুর্ধর্ষ লাগছে। আর সেই দেখুন তিনটে পাহাড়ের যেন মনে হচ্ছে পুরো মেলবন্দর, দারুণ লাগছে। তবে আবার একটু পাহাড়ের ওখানে মেঘলা মতন করে এসছে। পৌঁছে গেলাম তিস্তা ব্রিজে। তো এই যে তিস্তা ব্রিজের ওপরে রয়েছি, আর তিস্তা নদীতে মোটামুটি ভালোই জল আছে। এই যে সকলে দাঁড়িয়ে ফটো টটো তুলছে। এই কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেলাম। তো এটা হচ্ছে NH10, আপাতত NH10-এ রয়েছি। এখন মোটামুটি আমরা এই তিস্তা নদী বরাবরই যাব, একেবারে তিস্তা নদীর গা ঘেঁষে যে রাস্তাটা রয়েছে, ওই যে আমার বাঁ হাতে তিস্তা নদী রয়েছে, তো গা ঘেঁষে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তা হয়ে এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব। যে ওই রাস্তা দিয়ে চলে গেলেই দার্জিলিং চলে যাওয়া যাবে তিস্তা নদী বরাবর। দার্জিলিং যাওয়ার সময় ওই রাস্তা হয়ে গিয়েছিলাম, গেছি সেবক রোডে। আর এই যে আমার ডান হাতে রয়েছে সেবক কালী মন্দির। তো প্রচুর জন পুজো দেওয়ার জন্য এসেছে। তো কি সুন্দর লাগছে দেখুন, দুদিকে গাছ আর মাঝখান থেকে রাস্তা, সেই রাস্তা হয়ে যাচ্ছি, দারুণ লাগছে। তবে এই রাস্তায় গাছ হওয়ার জন্য একটা জিনিসে ভালো হচ্ছে যে মোটামুটি এই গরমের তেজটা অতটা মনে হচ্ছে না। তো খুব সুন্দর রাইড করে দারুণ লাগছে। পৌঁছাতেই ব্যাস ট্রাফিক পুরো স্লো হয়ে গেছে। এই দেখুন গাড়িতে কত মুরগি। তো ট্রাফিক পুরো স্লো হয়ে গেছে, বিভৎস জ্যাম। তো এই ব্রিজটা মনে হচ্ছে হয়ে গেলে অনেকটা এই প্রবলেম সলভ হয়ে যাবে। তো ততদিন পর্যন্ত এই প্রবলেম একটু থাকবে বলেই মনে হয়। পুরো জ্যাম, তার মধ্যে থেকে যাচ্ছি মোটামুটি 1-2 কিলোমিটার এইভাবেই চলছি। এখন আপাতত রয়েছি মহানন্দা ব্রিজের উপরে, কিন্তু ট্রাফিক খুব স্লো, বিভৎস। যাওয়ার সময় যা হয়েছে এখনও তাই। যাওয়ার সময় সামনে আমার পাহাড় ছিল, এখন পাহাড়কে আমি পিছনে ফেলে কলকাতার দিকে এগিয়ে চলেছি, বাড়ির দিকে। তো দেখা যাক আজকে কতটা কমপ্লিট করতে পারি, কারণ আমার সামনে যে একটা রাইডার রয়েছে সে প্রথমবার রাইড করছে। তো সে যাবে দমদম, তো তাকে নিয়ে খুব একটা রিস্ক নেবো না, কারণ রাতে তার অতটা রাইড করে অভ্যেস আছে কিনা আমি জানি না। তো সেরকম যদি হয় তাহলে একটা ব্রেক নেবো কোথাও, দেখি রায়গঞ্জ বা কোথাও গিয়ে একটু ব্রেক নিয়ে নেবো। আর যদি মোটামুটিও চালাতে পারবে বলে তাহলে ট্রেনে বেরিয়ে যাবো, কোনো অসুবিধা হবে না। তো আমার তো প্রবলেম হবে না, কিন্তু ওরটাকে দেখে চলতে হবে, কারণ ওকে নিয়ে যেতে হবে, যেহেতু গ্রুপ থেকে এখন আলাদা হয়ে গেছি। তো সুতরাং আপাতত ওর দায়িত্ব নিতেই হবে। ওরে বাবা, রাস্তায় গরু দুটো দেখুন চেহারা,
বিবর্ষ, একটা মারলেই টোটো উড়ে যাবে, আমাদের গাড়ির তো কিছু থাকবেই না। তো যা শিলিগুড়ি ক্রস করে তো এখানে একটু লাঞ্চের জন্য আমরা দাঁড়িয়ে গেছি। তো এই যে আমি আপাতত নিয়েছি রুটি আর চিকেন কষা। এই যে আমাদের মেন ক্যাপ্টেন পিন্টু, ও নিয়েছে রুটি আর চিকেন কষা। ওদিকে সঞ্জয় নিয়েছে রুটি আর চিকেন কষা। হ্যাঁ, প্রেম ও মোটামুটি রাইস নিয়েছে, কারণ ও বাঙালি তো খুব সুন্দর ভাত খেতে ভালোবাসে। রাস্তার ট্রাফিক বিভৎস স্লো, মানে বিরক্ত ধরিয়ে দিচ্ছে। শিলিগুড়ির ওইটুকুনি জায়গা ক্রস করতে মোটামুটি আমাদের 2 ঘন্টা কাটিয়ে দিল। সূর্যটা কি সুন্দর লাগছে দেখুন। তো সূর্যি মামা আস্তে আস্তে এবার ডুবে যাচ্ছে। তো দিনের আলো আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। ঘড়িতে টাইম হচ্ছে 5:15, আর বাড়ি থেকে আমরা চলে এসেছি 995 কিলোমিটার। রাস্তার কন্ডিশন খুব ভালো। এই যে ভারতের যে রাস্তাটা আছে এটা দিয়ে সোজা চলে গেলেই চলে যাবেন বাগডোগরা এয়ারপোর্টে। আর এই যে দেখুন খালি চা বাগান হয়ে আছে দেখুন। ও বিভৎস চা বাগান রয়েছে এদিকে। আমার বাঁহাতেও চা বাগান আর ডানাতেও চা বাগান। আর মাঝখান থেকে রাস্তা, সেটা হয়ে যাচ্ছি। তো দূরের আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। তো এখন আমরা রয়েছি NH-31-এ। কিছুক্ষণ পর থেকে আর চা বাগান দেখা যাবে না, তো তখন মনটা আবার খারাপ হয়ে যাবে। পাহাড়ে এবারে রাইড আমাদের খুব সুন্দর হলো, দারুণ লাগলো। বিশেষ করে বরফ তো বিভৎস পেয়েছি আমরা। আমাদের এই নর্থ বেঙ্গল সিকিম রাইডের এই 1000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল। তো এখন হচ্ছে 1005 কিলোমিটার। মাইলস্টোন বলছে কলকাতা এখান থেকে বাকি হচ্ছে 553 কিলোমিটার, আর বাগডোগরা 305, গাজল হচ্ছে 206 কিলোমিটার বাকি। টিম কলকাতা ট্রিপের এটা হচ্ছে আমাদের প্রথম টোল প্লাজা। আস্তে আস্তে দিনের আলো শেষ হয়ে যাচ্ছে, আর সেই দেখুন সূর্যর ওই দিকটা কি সুন্দর লাগছে। সূর্যি মামা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এই রাস্তা রাইড করে মজা আছে। তো এখন আমি রয়েছি NH-31 ছেড়ে এখন NH-27-এর মধ্যে রয়েছি। আর রাস্তার কন্ডিশন কি দেখুন, বিভৎস সুন্দর, বিভৎস ব্যাপক লাগছে। আর আকাশটা দেখুন খালি, দিনের আলো আস্তে আস্তে নিভে যাচ্ছে, আর আকাশের রূপ দেখুন। এই রাস্তায় টোটোগুলো একদম ভুট ভাট চলে। 4 হুইলারকে যত না দেখে চলতে হয়, মানে দেখতে হয়, তার থেকে বেশি টোটোগুলোকে দেখতে হয়। তো এখন আমি রয়েছি ইসলামপুর বাইপাসে। রাস্তার কন্ডিশন মোটামুটি বেশ ভালোই রয়েছে। হাইওয়ের পাশে এই ধাবাগুলো যা সাজানো থাকে না একটা, এটা হচ্ছে ডিসকভারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বিভৎস লাগে। আর ওই যে সামনে এই হচ্ছে আমাদের লাইন আপ। তো সামনে সঞ্জয় হেড করছে আর আমি টেল করছি। আপাতত এই হাইওয়েগুলোতে খালি লাইট হয়ে গেলে ব্যাস, আর দেখতে হবে না। লাইট লাগিয়েছে, জ্বলছে না কেন বুঝতে পারছি না। তো লাইট দেখতে পাচ্ছি। এই যে আগে যে ডানাতের মোড়টা দেখা যাচ্ছে, এই ডানাতের মোড়টা দিয়ে গেলেই ইসলামপুর শহরের মধ্যে চলে যাবে, আর সোজা হচ্ছে কলকাতা। তো আমরা আপাতত এই সোজা যাব। তো একবার দাঁড়াতে হবে, একটু চা খেতে হবে। অনেকক্ষণ ধরে রাইড করছি, এবার গাড়িটাও একটু রেস্ট দিতে হবে। পাশ থেকে একটা ট্রেন যাচ্ছে অনেকক্ষণ ধরেই, লোকাল ট্রেন, প্রায় আমাদের প্যারালালেই যাচ্ছে। আর এখন আমি রয়েছি কিষানগঞ্জে। মাইলস্টোন বলছে এখান থেকে মালদা 123 কিলোমিটার, আর রায়গঞ্জ হচ্ছে 47 কিলোমিটার, আর টুঙ্গিদিঘি হচ্ছে 25 কিলোমিটার। তো এই জয়গুরু ধাবা অ্যান্ড হোটেলের এখানে একটু বসেছিলাম। তো এই যে চা খেতে, তো 1 কাপ করে চা খেলাম। এই যে প্রত্যেকে বসে আছি। তো এখন আমি রয়েছি ডালখোলায়। ও খালি লাইট পোস্টে লাইটগুলো লাগিয়েছে দেখুন ন্যাশনাল ফ্ল্যাগের কালারে, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। হাইওয়েতে এসব লাগালে বিভৎস লাগে। বিশেষ করে যারা রাইড করে তারা তবু একটু একই রকম দৃশ্য দেখতে দেখতে নতুন কিছু দেখতে পায়। আর তো এই মালদার মোটামুটি 40 কিলোমিটার আগে। তো বৃষ্টি আসার জন্য একটু দাঁড়িয়েছি। তো খালি দেখুন শিলা পড়ছে, দেখুন এ দেখুন শিলা বৃষ্টি হচ্ছে। এই যে দেখেছেন, এই দেখুন। তো এই যে আমরা দাঁড়িয়ে আছি সকলে এই পেট্রোল পাম্পে।
খালি ঘাসের ওপরে দেখুন কত পড়ে আছে দেখুন। ও মানে মোটামুটি এই ট্যুরে কি না দেখলাম, স্নোফল দেখলাম, বরফ দেখলাম, মানে পুরো ট্যুর জমে গেছে। এই একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি, দারুণ লাগছে এখানে। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 3:48, আর এই এখন আমি আছি ফারাক্কা ব্রিজের উপরে। শেষ রাতে 3:48, তাতেও ফারাক্কা ব্রিজ এখনও পর্যন্ত জ্যাম, ট্রাফিক বিভৎস ছিল। ফুটপাথের ওপর থেকে চলে গেলেই ভালো হতো, তখন তুলিনি, যাই হোক ভুলে গেছি। আপাতত বহরমপুর ফারাক্কা টোল প্লাজায় এসে পৌঁছালাম, আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 5:11। কি বলো বাম্পা, চায়ের দোকান, ঠিক আছে, একটু চা খেতে হবে, কেন ঝিমানি লেগে যাবে। চলো চলো। এই দিনের আলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, আর এই সময় রাইড করাটা বিভৎস লাগে। মানে টোটাল যদি 24 ঘন্টার মধ্যে রাইড করা ধরেন, রাইডের টাইম ধরেন, তাহলে এটা হচ্ছে সব থেকে বেস্ট টাইম। খালি আগে ব্রিজটা দেখুন কি লাগছে, সকালবেলা একটু একটু করে দিনের আলো ফুটছে, আর ঠিক সেই সময় আমি ব্রিজ ক্রস করছি, বিভৎস লাগছে। রাস্তায় প্রচুর লোক বেরিয়েছে মর্নিং ওয়াক করার জন্য, তবে আজকে শিলাবৃষ্টি হয়েছে বলে বিভৎস ঠান্ডা লাগছে। তো মোটামুটি বর্ষাটিতে এখনো পর্যন্ত খুলিনি, একবার খুলে দেখেছিলাম, ঠান্ডা লাগছে বলে জ্যাকেট ভেতরে আছে, ওই জন্য আর জ্যাকেট আর বার করিনি। তো বর্ষাটিতে আবার পরে নিয়েছি। আকাশটাকে তো খুব সুন্দর লাগছে, আর কিছুক্ষণের মধ্যেই সূর্যি মামার দেখা পাওয়া যাবে। খালি কী সব পাতা নিয়ে যাচ্ছে টোটোতে করে, খালি বাইকে করে মাল নিয়ে যাচ্ছে, দেখুন কে যে চালাচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না ভালো করে। আপাতত আজকের তেলের দাম হচ্ছে 105 টাকা 89 পয়সা। তো দেখি কতটা তেল যায়। ও 663 টাকা 93 পয়সা তেল গেল। পেমেন্ট করে দিলাম, এবার আগানো যাক বহরমপুর বাইপাসের দিকে। চলো বহরমপুর বাইপাসের দিকে। তো ওখান থেকে আমাদের একজন আলাদা হয়ে যাবে, ওর বাড়ি ওখানে। তারপর থেকে আমরা 3 জন রাইডটাকে কন্টিনিউ করব। চলো ডান দিকে দেখে। টিম থেকে কলকাতা ফেরার পথে, তো বহরমপুরের আগে জাস্ট 30 কিলোমিটার আগে, তো রতনপুরের এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। আর এর পারিপার্শ্বিক পরিবেশ দেখুন কি সুন্দর লাগছে। তো প্রথমে এখানে এই যে আমাদের বাইকগুলো রয়েছে, আর এই 4টে বাইক আমাদের আপাতত সঙ্গে করে রয়েছে, আর যেটার জন্য আরও ভিডিও করাটা শুরু করলাম। তো দেখুন এখানে কত সুন্দর ধান গাছ হয়ে আছে, দেখুন যতদূর চোখ যাচ্ছে পুরো একেবারে সবুজ হয়ে রয়েছে। দারুণ লাগছে এই প্রাকৃতিক পরিবেশটাকে, পুরো একেবারে সবুজ, যেন মনে হচ্ছে কেউ যেন একটা সবুজ কার্পেট পেতে দিয়েছে, এত সুন্দর লাগছে। এই যে পুরো ধান গাছ ভরে রয়েছে, আর এখানে অনেক কটা গাছ রয়েছে, আম গাছ। ওই হচ্ছে রাস্তা। তো মোটামুটি আমরা ওই দিকে যাব, কলকাতা হচ্ছে ওই দিকে। তো এই যে দেখুন, আর তার মধ্যে মোটামুটি আমাদের একজন কাত হয়ে গেছে, তো সে শুয়ে পড়েছে। এই যে আমাদের মেন মেম্বার আপাতত এখানে শুয়ে পড়েছে। এই যে আপাতত চায়ের অর্ডার দিয়েছি, চাটা তাহলে খেয়ে নিয়ে আবার আগাবো। কলকাতা এখান থেকে আর 245 কিলোমিটার বাকি। অবশ্য আজকে আমার পলিউশনটা শেষ হয়ে যাবে, তো দেখছি কালকে আগে বেরিয়ে পলিউশনটা করতে হবে। ওইদিকে রাস্তার কাজ হচ্ছে, তার জন্যে সমস্ত ট্রাক আর গাড়িগুলোকে সব একটা পার দিয়েই ক্রস করাচ্ছে। NH-12 রাস্তার কন্ডিশন ব্যাপক, মানে এক কথায় বলতে গেলে একদম ঝ্যাক্কাস রাস্তা।
সাজিয়েছে দেখুন কি সুন্দর লাগছে। কোনো বার্থডে বা কিছু একটা আছে তো তার জন্য দারুণ নাইস করে সাজিয়েছে, খুব অপূর্ব লাগলো গাড়িটাকে দেখে। এই রাস্তায় ব্যারিকেড আর ব্যারিকেড। বাঁ দিকের এই রাস্তাটা দিয়ে চলে গেলে কৃষ্ণনগর শহরের দিকে চলে যাওয়া যাবে, কিন্তু বলে ছেলেটার মোবাইল হোল্ডারটাও ভেঙে গেছে, তো ওটাকে একটু কিনতে হবে, কারণ আমি ওকে ছেড়ে দেওয়ার পরে ও একা যাবে দমদম এয়ারপোর্ট ওখানে। তো সেক্ষেত্রে ম্যাপ দেখার জন্য ওকে হোল্ডারটা একটু মেকআপ করে দিতে হবে, আর ওর আয়নাটাও খুলে গেছে। হোটেল রয়্যাল জিপি কৃষ্ণনগর। পিন্টুর মোবাইলের স্ট্যান্ডটা ছিল না, এই পিন্টুর গাড়িতে মোবাইল স্ট্যান্ডটা ছিল না, তো আপাতত এই বিজয় অটোমোবাইলের এখান থেকে এটাকে লাগালো। আর ওর মিররটাও আস্তে আস্তে পুরোপুরি রাউন্ড হয়ে ঘুরে যাচ্ছিলো, তো সেটাও ঠিকঠাক করে লাগানো ছিল না, তো যার জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক সেটাকে লাগানো হয়ে গেল। তো রানাঘাটের ওখান থেকে আমরা এনএইচটাকে ছেড়ে বাইলেনে ঢুকেছিলাম, তো বাইলেনের এখান থেকে আপাতত ওটাকে কিনে কাজটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে বেরিয়ে যাবো এখান থেকে। বুঝছো, সামনে যে দাদা স্কুটি করছেন ওনাকে রিকোয়েস্ট করে যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে লাগানো হলো, কারণ ও যাবে এয়ারপোর্টে ওদিকে। এবার ও ফার্স্ট রাইড করছে, ওকে ছেড়েও যেতে পারছি না। তো এখন আমি রয়েছি চাকদায়। তো জাস্ট কিছুক্ষণ আগে চাকদা পোস্ট অফিসের ওখান থেকে ক্রস করলাম, আর এখান থেকে কল্যাণী মোড় 17 কিলোমিটার, আর কলকাতা হচ্ছে এখান থেকে এখনও পর্যন্ত 70 কিলোমিটার বাকি। মাইলস্টোন বলছে এয়ারপোর্ট 57 কিলোমিটার, কল্যাণী এখান থেকে 29 কিলোমিটার, আর জাস্ট এই লেফট হ্যান্ড সাইডে যে সার্ভিস লেনটা আসছে ওটা থেকে চলে গেলে বনগা চলে যাবে। দূরে খালি মেঘটা দেখুন কি সুন্দর বিভৎস লাগছে। এইরকম ওয়েদার থাকলে তাহলে আর দেখতে হবে না, রাইড করে বিভৎস মজা। তবে এই রাইডটা আমাদের মনে থাকবে, যে কি পাইনি সেটাই ঠিক নেই। এতে বরফ পেয়েছি, বৃষ্টি পেয়েছি, শিলাবৃষ্টি পেয়েছি, প্রচুর আনন্দ করেছি মন খুলে বন্ধুদের সাথে। বাঁহাতে সার্ভিস লেন বরাবর চলে গেলেই কল্যাণী চলে যাবে। তো এখন আমরা কল্যাণীতে রয়েছি, আর বড় জাগুলি এখনও পর্যন্ত সোজা, বড় জাগুলি কলকাতা সমস্ত সোজা। আর মোটামুটি আমাদের কলকাতা নর্থ বেঙ্গল সিকিম ট্যুরের 1500 কিলোমিটার কমপ্লিট হলো। এখন হচ্ছে 1507.9 কিলোমিটার জাগুলি, আর এখান থেকে 2 কিলোমিটার দূর। 12 ছেড়ে এই এখন আমি কাঁচরাপাড়ায় ঢুকে গেলাম। ওয়েলকাম টু সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। কল্যাণী 15 কিলোমিটার, কলকাতা এয়ারপোর্ট 48 কিলোমিটার, মোগরা 22 কিলোমিটার। আমি এখন মাঝেরহাট ফ্লাইওভারে পরে এসে পৌঁছালাম। এই আমি মোটামুটি বেহালে এসে পৌঁছে গেলাম। আমাদের এই ট্রিপে কলকাতা থেকে নর্থ বেঙ্গল এবং সিকিম ট্রিপে আমাদের টোটাল কিলোমিটার হলো 1591 কিলোমিটার, আর টোটাল তেল খরচ হলো 2800 টাকা। কিন্তু এখনও এখানে 4 দাগ তেল রয়েছে। তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রিসেন্টলি কেউ যদি আপনাদের জানাশোনা বা বন্ধুবান্ধব প্রিয়জন কেউ যদি সিকিম যেতে চায় তো তার সাথে একটু ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আবার দেখা হচ্ছে একটি নতুন জায়গা নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। ভালো থাকুন, সুস্থ থাকুন।